বাড়ির কাজের লোক খুবই যত্ন সহকারে প্রতিদিন আমার মেসাজ করত। আমি তাকে কিছু টাকা দিতে গেলে সে বলতো, থাক মালকিন, আজ রাতে বুঝে নেব। আমি কিছুই বুঝতে পারতাম না। মেসাজের সময় ধীরে ধীরে আমার শরীর থেকে ক্লান্তি দূর হয়ে যেত এবং আমি গভীর ঘুমে তলিয়ে যেতাম। তবে একদিন রাতে ঘুম আসছিল না। হঠাৎ আমি একটু অস্বস্তি অনুভব করতে লাগলাম। দেখলাম কাজের লোকটি মেসাজ করতে করতে সে আমার, বন্ধুরা আজকের গল্পটা অনেক স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম তানিয়া। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম, একটু স্বাস্থ্যবান, যা আমাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছিল। তাই বিয়ের আগেই আমার জন্য প্রতিদিন বিয়ের প্রস্তাব আসত। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা চাইতেন আমি ডাক্তার হই, যেন তার নাম উজ্জ্বল করতে পারি। কিন্তু যখন আমার জন্য এত ভালো প্রস্তাব আসতে শুরু করল, আমার মা বারবার বলতেন, তুমি পড়াশোনা ছেড়ে দাও, যাতে তোমার বিয়ে দিতে পারি। কিন্তু আমি মাকে বলতাম, আমার তো ডাক্তার হওয়ার ইচ্ছে, বিয়ে এখনই করব না। এটা শুনে মা খুব রেগে যেতেন। মা বলতেন, আগে বিয়েটা করো, পরে ডাক্তারি করবে। কিন্তু আমার বাবা কোনোভাবেই রাজি হতেন না। তাই একদিন মা একটি তান্ত্রিকের কাছে গেলেন এবং বললেন, আমি মেয়ের বিয়ে দিতে চাই, কিন্তু তার বাবা রাজি হচ্ছে না। এমন কিছু দাও যাতে সে রাজি হয়। তান্ত্রিক মা এর থেকে 12,000 টাকা নিলেন এবং একটি তাবিজ দিলেন, যা পরে বাবা বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। এই প্রস্তাবটি ছিল বাবার এক বন্ধুর ছেলের পক্ষ থেকে। তারা বলেছিলেন, তোমার মেয়ে বিয়ের পরও পড়াশোনা চালিয়ে যেতে পারবে। এই কথা শুনে বাবা সম্মতি দিলেন এবং বিয়ের পর আমি শ্বশুরবাড়ি চলে গেলাম। আমার শ্বশুরবাড়ির লোকজন ছিল বেশ ধনী। তাই আমি ও আমার স্বামী আলাদা বাড়িতে থাকতাম। আমার স্বামী তার বাবার ব্যবসা দেখতেন, ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকতেন। আমাদের বাড়িতে প্রচুর চাকরবাকর ছিল, যাদের মধ্যে একজন ধীরে ধীরে আমার আরও কাছাকাছি আসতে শুরু করল। একদিন আমাদের বাড়ির এক পুরনো কর্মচারী আমাকে বলল, আমি অনেকদিন ধরে এই বাড়িতে কাজ করছি। আপনার শ্বশুরবাড়ির লোকজন আমাকে পরিবারের মতোই বিবেচনা করেন। তার এই কথাটি শুনে আমিও তাকে বেশ গুরুত্ব দিতে শুরু করলাম। একদিন সে আমার ঘরে এলো, তখনও আমি বিছানায় শুয়েছিলাম। সে আমাকে বেশ ক্লান্ত দেখল এবং বলল, আপনি শুয়ে থাকুন, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়েছেন। যদি আপনি আপত্তি না করেন, আমি আপনার পা টিপে দিতে পারি। তার এই প্রস্তাব শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি একজন যুবতী এবং সুন্দরী ছিলাম, কিন্তু আমার স্বামীর ছাড়া অন্য কোনো পুরুষ আমাকে কখনো ছোঁয়নি, এবং আমি কখনো কোনো কর্মচারীর থেকে পা টিপিয়ে নেইনি। তাই আমি তাকে সাথে সাথেই মনা করলাম এবং বললাম, না, আমি এ ধরনের জিনিস পছন্দ করি না যে কেউ আমাকে ছুঁড়ে দেবে। তারপর সে চুপচাপ চলে গেল। তখনই আমি বুঝলাম, আমি হয়তো খুব কঠোরভাবে তার প্রস্তাবের উত্তর দিয়েছি। হয়তো সে আগে থেকেই এই ধরনের কাজ করে আসছে, কিন্তু আমার সরাসরি না বলায় সে মন ক্ষুণ্ণ হয়েছে। আমি স্বভাবতই বেশ নরম মনের মানুষ, তাই পরে মনে হলো আমি তার মনে কষ্ট দিয়েছি। এরপর থেকেই আমি মাঝে মাঝে তার কথা ভাবতে লাগলাম। পরের দিন আবারও সে একই প্রস্তাব দিল। সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম, তাই নিজের পা বিছানা থেকে নামিয়ে বললাম, তুমি আমার পা টিপে দিতে পারো। তার মুখে হাসি ফুটে উঠল এবং সে আমার পা টিপতে শুরু করল। এত ধীরে ধীরে পা টিপছিল যে আমার আবার ঘুম আসতে লাগল। সে তখন বলল, মালকিন, আপনার ঘুম আসছে? আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি পা টিপতে থাকব। আমি ক্লান্তির ঘোরে বিছানায় শুয়ে পড়লাম। সে তখন বিছানায় বসে আমার পা টিপতে লাগল। এরপর আমি আর কিছু মনে রাখতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম সে তখনও আমার পা টিপছে। যখন দেখলাম সে এখনও আমার পা টিপছে, তার জন্য আমার মায়া হল। আমি ব্যাগ খুলে কিছু টাকা বের করে তার হাতে দিলাম। সে লজ্জায় পড়ে বলল, মালকিন, আপনি আমাকে টাকা দিয়ে লজ্জিত করছেন। আমার বেতন ভালোই, এই টাকার প্রয়োজন নেই। আমি তাকে বললাম, এই টাকা তোমার পরিশ্রমের মূল্য, এটা তুমি নাও। সে আর কিছু না বলেই টাকা নিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমার স্বামী সাধারণত রাতের দিকে দেরি করে বাড়ি ফেরেন, তাই সন্ধ্যায় আমি আবার তাকে ডেকে বললাম, তোমার মেসাজে আমার ঘুম খুব ভালো হয়, তাই যতক্ষণ না আমার স্বামী বাড়ি ফেরেন ততক্ষণ তুমি আমার ঘরেই থাকো। সম্ভবত টাকার লোভে সে আমার কথা শুনে খুশি হল এবং বলল, আমি তো আপনার এক সাধারণ চাকর। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে পা টিপে দেব, যাতে আপনার ক্লান্তি চলে যায় এবং আপনি শান্তিতে থাকেন, আর পায়ের ব্যথাও কমে যাবে। তারপর আমি বললাম, তোমার হাতে যেন জাদু আছে, তাই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়।
একদিন সে আমাকে বলল, আপনার শাশুড়িও মাঝে মাঝে আমাকে দিয়ে ম্যাসাজ করিয়ে নিতেন। এটা শুনে আমি একটু অবাক হলাম, কারণ আমার শাশুড়িকে কখনো এমনটা মনে হয়নি। তবে এই চাকর মিথ্যে বলার মতো কেউ নয়। আমি শ্বশুরবাড়িতে 1 মাস হতে চলল এবং এই সময়ে আমি তাকে পর্যবেক্ষণ করেছি। সে সবসময় সত্যি কথাই বলে। আমাদের বাড়িতে আরও কয়েকজন কাজের লোক ছিল, তবে তাদের মধ্যে একজন ছিল খুব মিথ্যাবাদী এবং বিশ্বাসযোগ্য ছিল না। সে আমার কাছ থেকে শোনা কথা পুরো পাড়ায় ছড়িয়ে দিত, তাই আমি তাকে আমার ঘরে আসতে দিতাম না। তবে এই চাকর আমাদের পরিবারের পুরনো ছিল, তাই আমি তার উপর বিশ্বাস করতাম। সে যখন আমার ঘরে আসত সবসময় চোখ নিচু করে থাকত। সে আমার শরীর স্পর্শ করত, কিন্তু তার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা প্রতিদিনের মতোই ছিল। একদিন আমি আমার স্বামীকে বললাম, আমাদের বিয়ের পর থেকে আমরা কোথাও ঘুরতে যাইনি। আমার স্বামী তখন বলল, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি সবসময় ঘুমিয়ে থাকো। আমি যখন রাতে বাড়ি ফিরি তখনও তুমি গভীর ঘুমে থাকো। দিনে আমার সময় হয় না, আর রাতে যখন বাড়ি ফিরি তখন তুমি ঘুমিয়ে যাও। তার এই কথা শুনে আমার মনে হল, এটা বোধহয় চাকরের মেসাজের কারণেই হচ্ছে। আমার স্বামী ঠিকই বলেছে, আমার প্রতিদিন রাতের বেলায় জেগে থাকা উচিত ছিল। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম, যখন চাকর রাতে আমাকে ম্যাসাজ করাতে বলবে, আমি সরাসরি না বলবো, যাতে আমার ঘুম না আসে এবং আমি স্বামীর বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করতে পারি। সন্ধ্যা হলো, আমি ভালো করে স্নান করে নিজেকে সাজিয়ে তুললাম এবং নববধূর মতো বিছানায় বসলাম। কিছুক্ষণ পর কাজের ছেলেটা এলো এবং ম্যাসাজ করার প্রস্তাব দিল, কিন্তু আমি সাফ না করে দিলাম। আমার উত্তর শুনে সে একটু হতাশ হয়ে ফিরে গেল। কিছুক্ষণ পর সে আবার এলো, এবার তার হাতে 1 গ্লাস দুধ ছিল। আমি সেদিন কিছু খাইনি, তাই তাড়াতাড়ি দুধটা খেয়ে নিলাম এবং স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, চাকর তৎক্ষণাৎ আমার ঘরে এসে বলল, মালকিন, আমি কি আপনার জন্য নাস্তা আনব? আমি স্বামীর বিছানার দিকে তাকালাম, সেটা ফাঁকা ছিল। চাকর বলল, মালিকের জরুরি কাজ ছিল, তাই তিনি নাস্তা করে চলে গেছেন। এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি সারারাত তার জন্য অপেক্ষা করেছিলাম, অথচ সে ভোরেই অফিসে চলে গেছে। আমি চাকরকে বললাম, আমার জন্য 1 কাপ চা নিয়ে এসো। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি হঠাৎ নিজের শরীরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। রাতে আমি নববধূর পোশাক পরেছিলাম, কিন্তু এখন আমার শরীরে অন্য পোশাক। তবে আমার গায়ে গহনা তখনও ছিল। আমার মাথা ভারী লাগতে শুরু করল। আমি ভাবতে লাগলাম, রাতে কি ঘটেছিল? আমার ঘরে কে এসেছিল এবং আমার সঙ্গে কি হয়েছিল? কিছুই মনে পড়ছিল না, আর তাতে আমার হৃদয় প্রচণ্ড দুর্বল হয়ে গেল। তখনই চাকর চা নিয়ে ঘরে ঢুকল। আমি সেদিন চাকরকে বললাম, আমার শরীরটা খুব ক্লান্ত, তুমি যদি একটু ম্যাসাজ করে দাও। সে বিছানায় উঠে আমার শরীর ম্যাসাজ করতে লাগল। আমি কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকলাম। হঠাৎ করে সেদিন আমার স্বামী বাড়িতে চলে আসেন। আমি রেগে গিয়ে বললাম, আমি সারারাত তোমার জন্য জেগেছিলাম, কিন্তু তুমি আসলে না। আমার স্বামী বলল, আমি যখন ঘরে এসেছিলাম তখন তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখলাম, তাই তোমাকে জাগালাম না। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমার কাপড় কে বদলাল এবং ঘুমিয়ে থাকার পরও কেন আমার শরীরে ব্যথা হচ্ছে? আমি দ্বিধায় পড়ে গেলাম। আমার স্বামী আমাকে বলল, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি আজ রাতে একটি কাজের জন্য বাইরে যাচ্ছি, কিন্তু এখন আমার হাতে 3-4 ঘন্টা সময় আছে। তুমি চাইলে আমরা এখনই কোথাও ঘুরে আসতে পারি। এটা শুনে আমার মেজাজ ভালো হয়ে গেল, কারণ বিয়ের পর এই প্রথমবার আমরা একসঙ্গে কোথাও বাইরে যাচ্ছিলাম। আমি তাড়াতাড়ি তৈরি হতে লাগলাম, আর আমার স্বামী গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলাম। সেই সময় চাকর আমার ঘরে এসে বলল, মালকিন, আপনি কি কোথাও যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, তবে তুমি কেন জানতে চাইছ? সে উত্তর দিল, আমি তো আপনার সেবক, তাই আপনাকে শুধু বলব যে বাইরে গেলে আপনার শরীর আরও ক্লান্ত হয়ে যাবে। এটা শুনে আমার খুব রাগ হল। আমি বললাম, তুমি আমার চাকর, স্বামী হওয়ার চেষ্টা করো না। এরপর আমি বাইরে চলে গেলাম। জানি না কেন, কিন্তু তার কথায় আমি খুব বিরক্ত হয়ে গেলাম এবং তাকে বেশ কঠিন কিছু কথা বলে দিলাম। সে বুঝে গেল যে তার জায়গা কোথায়। বাড়ি ফিরে আসার পর দেখি চাকর আমার সামনে আসেনি। আমার স্বামী গেটের সামনে আমাকে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে গেল। আমি ঘরে ঢুকে বুঝতে পারলাম আমার শরীর প্রচণ্ড ব্যথা করছে। মনে হচ্ছিল আমার শরীর যেন ম্যাসাজের জন্য অভ্যস্ত হয়ে গেছে, আর তাই রাত হলেই শরীর ম্যাসাজের জন্য আকুল হয়ে পড়ছিল। আমি সেদিন ভুল করে চাকরকে রাগিয়ে দিয়েছিলাম, তাই সে আজ আর আমার ম্যাসাজ করতে আসেনি। কিন্তু আমার শরীর এত ক্লান্ত ছিল যে তার প্রয়োজন অনুভব করছিলাম।
তাই আমি অন্য এক গৃহকর্মীকে ডেকে তাকে নিয়ে আসার জন্য বললাম। কিছুক্ষণ পরে সেই চাকর আবার আমার ঘরে এলো, চুপচাপ বিছানায় বসে আমার পায়ে ম্যাসাজ করতে শুরু করল। আমি তার এই বিনয় দেখে একটু লজ্জিত হলাম। এত কথা বলার পরও সে কিছু মনে করেনি। তাকে চুপচাপ দেখে আমি নিজেই বললাম, সেদিন কি যে হল? আমি তোমাকে অকারণেই বকেছিলাম। আসলে আমি দীর্ঘদিন পর আমার স্বামীর সাথে বাইরে যাচ্ছিলাম, আর তাই তোমার কথা শুনতে ইচ্ছে হয়নি। আমাকে ক্ষমা করে দাও। আমি তার মালকিন হলেও ভিতরে মানবিকতা বেঁচে ছিল। তাই মালকিন হয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য হলাম। কারণ সে একজন চাকর হলেও আগে তো একজন মানুষ। সে আমার কথা শুনে বলল, আপনি আমার মালকিন, আমি আপনার জন্য কাজ করি এবং এর জন্য আমি বেতন পাই। আপনি আমাকে যা খুশি বলার অধিকার রাখেন। তার এই কথা শুনে আমি আর কিছু বললাম না, শুধু ভাবলাম যে ভবিষ্যতে তাকে কখনো এমন কিছু বলব না। সেদিন সে আমার পায়ে দীর্ঘ সময় ম্যাসাজ করল এবং আমি আবার ঘুমিয়ে পড়লাম। আমার কোনো ধারণাই ছিল না কখন সে ঘর থেকে বেরিয়ে গেল এবং কখন আমার স্বামী বাড়ি ফিরল। পরদিন সকালে ঘুম ভাঙার পর দেখি আমার স্বামী বাথরুমে তৈরি হচ্ছিল। আমি তাকে অবাক হয়ে দেখছিলাম। আজকাল কি যেন একটা হচ্ছে আমার। চাকরের ম্যাসাজের পর এমন গভীর ঘুম আসে যে কোনো কিছু বুঝতে পারি না। কখন স্বামী ঘরে আসে সেটাও টের পাই না। ভাবতে লাগলাম তার ম্যাসাজে এমন কি জাদু আছে যে আমি অজান্তেই গভীর ঘুমে তলিয়ে যাই। সকালে যখন ঘুম ভাঙে তখন শরীর ক্লান্ত মনে হয় আর মাথাটা ভারী হয়ে থাকে। হাঁটাচলারও শক্তি পাই না। আমি আমার স্বামীকে এই বিষয়টি কখনো বলিনি, কারণ আমি চাইনি যে সে জানতে পারুক যে আমি ঘরের কাজের লোকের কাছ থেকে ম্যাসাজ করে নিচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করতাম যেন কেউ আমার ঘরে না আসে এবং এই গোপন বিষয়টি কারো কাছে প্রকাশ না হয়। কাজের লোকও তার কাজ চালিয়ে যাচ্ছিল এবং আমাদের মধ্যেকার ম্যাসাজের প্রসঙ্গ কখনো কারো সামনে আনেনি। আমি নিজেও চাইতাম যে এই ঘটনা একান্ত গোপন থাক। আমার স্বামী যখন বাড়ির বাইরে থাকত তখন আমি মাঝে মাঝে সেই কাজের লোককে ঘরে ডেকে নিতাম। কিন্তু একদিন হঠাৎ করেই আমার স্বামী বাড়ি ফিরে এলো। আমি ঘরে ছিলাম এবং তখন খুব চিন্তিত হয়ে পড়লাম। ভাবছিলাম স্বামী আসার আগেই কাজের লোককে বিদায় করে দেব। তবে কাজের লোকও বুদ্ধিমান ছিল, সে দ্রুত অন্য কাজে লেগে পড়ল যেন কিছুই ঘটেনি। আমার স্বামী কিছুই বুঝতে পারল না। আমি চাইলে বাড়ির অন্য গৃহকর্মী নারীদের দিয়েও ম্যাসাজ করাতে পারতাম, কিন্তু তার হাতে যেন এক ধরনের জাদু ছিল যা আমাকে বারবার তার কাছে টেনে নিয়ে যেত। এমনকি যেদিন আমি তার কাছ থেকে ম্যাসাজ নিতাম না, সেদিন আমার পুরো শরীর যেন ব্যথায় ভরে উঠত। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠতাম আমার মাথা ভারী লাগত আর ক্লান্তি বোধ করতাম। এক রাতে আমি আবার তার কাছ থেকে ম্যাসাজ নিলাম এবং গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার কাপড় আবারও বদলে গেছে। কে এসব করছিল? আমি ভাবতে লাগলাম, হয়তো আমার স্বামী এমনটা করছিল। আমি আয়নার সামনে গিয়ে নিজেকে দেখলাম এবং চমকে গেলাম। পুরো শরীরে লাল দাগ দেখা যাচ্ছিল। মনে হলো কোনো রোগ হয়েছিল। কী ধরনের দাগ ছিল এগুলো? আমি হাত দিয়ে সেই দাগগুলো মুছে ফেলতে চেষ্টা করলাম, কিন্তু তা কোনোভাবেই মিলিয়ে যাচ্ছিল না। পরের দিন দেখলাম দাগগুলো আরও বড় হতে শুরু করেছে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম না কী ধরনের রোগ আমার হয়েছে, নাকি অন্য কিছু। ঠিক তখনই কাজের লোকটি আবার ঘরে ঢুকল এবং ম্যাসাজের প্রস্তাব দিল। আমি তখন ওই দাগগুলো লুকিয়ে রাখতে চাইলাম, তাই তাকে বললাম, আজ শুধু পায়ে ম্যাসাজ করে দেও। সে আর কিছুই জিজ্ঞেস করল না, কিন্তু ভিতরে ভিতরে আমি খুব ভয় পাচ্ছিলাম। ভাবছিলাম যদি কোনোদিন আমার স্বামী এই দাগগুলো দেখে ফেলে তাহলে কি হবে। আমি ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিভাবে এই সমস্ত প্রশ্নের জবাব দেব। অবশেষে আমি বালিশে পা রেখে শুয়ে পড়লাম। কাজের লোকটি আমার পায়ে ম্যাসাজ করতে লাগল আর ধীরে ধীরে আমার চোখ ঘুমে বুজে আসছিল। তখনই হঠাৎ সে এমন কিছু বলল যা শুনে আমি চমকে উঠলাম। সে বলল, মালকিন, আপনি আমার খুব প্রিয়। আমি তখন ঘুমের কারণে ঠিকমতো কথাটা বুঝতে পারিনি এবং দ্রুত গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে যখন আমার ঘুম ভাঙল দেখি আমার স্বামী আমার পাশে শুয়ে আছে। আমার মাথা ভারী লাগছিল এবং শরীরেও ব্যথা হচ্ছিল, কিন্তু তারপরেও আমি স্বামীর কাছে গিয়ে ধীরে ধীরে তাকে ওই লাল দাগগুলোর ব্যাপারে বললাম। আমি মনে করলাম দাগগুলো যেহেতু বড় ছিল তাই আমার উচিত তাকে সবকিছু জানানো। ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। স্বামী আমার শরীর থেকে কাপড় সরিয়ে দাগগুলো দেখতেই চমকে উঠল।
সে কিছুটা দূরে সরে গিয়ে বলল, তুমি আমাকে প্রতারণা করেছ। এটাই তোমার শাস্তি। এটা কোনো রোগ নয়, এটা তোমার অপরাধের প্রমাণ। আমি তার কথা কিছুই বুঝতে পারছিলাম না, সে কি বলছে এসব। আমি কি খারাপ ছিলাম যে তুমি অন্য কারো দিকে ঝুঁকলে? আমি ব্যস্ত ছিলাম, কিন্তু মৃত তো ছিলাম না। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম, এটা আপনি কি বলছেন? আমি নির্দোষ। কিন্তু সে শুধু হেসে বলল, এই দাগগুলোই তোমার অপরাধের সাক্ষ্য দিচ্ছে। এখন তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে তালাকের কাগজ পাঠিয়ে দেব। আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হলো। আমি কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে ফিরে এলাম এবং তাদের আমার নির্দোষিতা বোঝালাম। তারা বিশ্বাস করল, কারণ তারা আমার আপন ছিল। তারা বলল, তোমার স্বামীর সঙ্গে কথা বলব, কিন্তু তার আগেই তালাকের কাগজ এসে পৌঁছাল, আর আমার সুখী জীবন এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি কাকে দায়ী করব? কেউই ছিল না। আমি অনেক দিন ধরে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। একদিন আমি মনে করলাম, আমার জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমার ঘরে এসে একজন বলল, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। আমি তাড়াতাড়ি গিয়ে দেখলাম, ভেবেছিলাম হয়তো আমার স্বামী এসেছেন, হয়তো আমার নির্দোষিতার প্রমাণ হয়ে গেছে। কিন্তু সেখানে আমার স্বামী ছিল না, বরং ওই বাড়ির কাজের লোকটি দাঁড়িয়েছিল। আমি তার আসার কারণ জানতে চাইলাম। সে বলল, আমি তোমার শরীরের কিছু চিহ্ন সম্পর্কে জানি। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তারপর সে বলতে শুরু করল, আমি আসলে তোমার ইউনিভার্সিটির সহপাঠী ছিলাম। আমি ডাক্তার হতে চেয়েছিলাম, আর ভেবেছিলাম, যখন আমরা দুজনেই ডাক্তার হব, তখন তোমার বাবার কাছে তোমার হাত চেয়ে নেব। কিন্তু একদিন জানতে পারলাম, তোমার মা দ্রুত তোমার বিয়ে দিতে চান। তাই আমি ভয়ে তোমার বাড়িতে প্রস্তাব পাঠালাম, কিন্তু তোমার বাবা না করে দিলেন এবং বললেন, তোমার মেয়ে যখন ডাক্তার হবে, তখনই তার বিয়ে হবে। আমি স্বস্তি নিয়ে আবার পড়াশোনা শুরু করলাম। কিন্তু এক সপ্তাহের জন্য শহরের বাইরে চলে গেলে শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ের পর আমি মনের দুঃখে তোমার বাড়িতে চাকরি নিলাম, যাতে তোমার কাছে থাকতে পারি। আমি তোমাকে কারো সঙ্গে ভাগ করতে চাইনি। এজন্যই আমি বিভিন্ন সময় তোমার ঘরে যেতাম। কখনো কখনো তোমার খাওয়া পানিতে ওষুধ মিশিয়ে দিতাম, যাতে তুমি ঘুমিয়ে পড়ো, আর তোমার স্বামী তোমার কাছে না আসতে পারে। আমি এইসব শুনে হতবাক হয়ে গেলাম। তুমি কি কখনো আমার সঙ্গে কিছু অন্যায় করেছ? আমি তাকে জিজ্ঞাসা করলাম। সে আমার হাতে তার মাথা রাখল এবং বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার অনুমতি ছাড়া আমি কিছু করিনি। তারপর সে আমার শরীরের চিহ্নগুলোর দিকে ইশারা করল এবং হেসে বলল, এগুলো শুধুই একটি ইনফেকশন ছিল, যা আমি ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করেছি, যাতে তোমার স্বামীর সন্দেহ হয় আমাদের নিয়ে। এরপর সে আমার কাছ থেকে ক্ষমা চাইতে থাকল। কিন্তু আমি তাকে ক্ষমা করিনি। এভাবে 6 মাস চলে যায়। সে সব সময় আমার পিছনে ঘুরতে থাকে। এই 6 মাসে আমার স্বামী আর কোনো খোঁজ নেয়নি। তাই আমি পরে ক্ষমা করে দেই। আমি বুঝতে পারছিলাম যে সে আমাকে সত্যি অনেক ভালোবাসে। তাই আমরা পরে বিয়ে করে নেই। আমি আবার নতুন করে সংসার শুরু করি। এখন আমি আগের চেয়ে অনেক সুখে আছি। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।